বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 4 অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 75তম ক্লাস এবং সাক্ষ্য আইনের চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব দোষ স্বীকারোক্তি বা কনফেশন। তো গতকাল আমরা অ্যাডমিশন এবং কনফেশন সম্পর্কে একটু ধারণা লাভ করেছিলাম এবং অ্যাডমিশন সংক্রান্ত প্রাথমিক যে ধারাগুলো সেই ধারাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো অ্যাডমিশন এবং কনফেশন এই অধ্যায়টা হচ্ছে 17 থেকে 31 ধারা পর্যন্ত, যার মধ্যে 17 ধারায় বলা হয়েছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক দালিলিক বা ডিজিটাল রেকর্ডকে, মৌখিক বিবৃতি, দালিলিক বিবৃতি বা ডিজিটাল রেকর্ডকে স্বীকৃতি বা অ্যাডমিশন বলে। অর্থাৎ একটা মামলায় বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যদি কেউ কোনো বক্তব্য দেয়, তখন বক্তব্য দেয় বা দালিলিক কোনো কিছু দেখায় বা ডিজিটাল রেকর্ড দেখায়, তখন সেটাকে বলে স্বীকৃতি। আর স্বীকারোক্তি বা দোষ স্বীকার বা অপরাধ স্বীকার কনফেশন, এটার কোনো সংজ্ঞা আমাদের সাক্ষ্য আইনে নেই। তো স্বীকারোক্তি আসলে কাকে বলে? যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে। যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করতেছে, প্রথমত এটা হলো স্বীকৃতি, কারণ এটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত। পরবর্তীতে যেহেতু সে নিজের দোষ নিজে স্বীকার করতেছে, এটা হয়ে যাবে দোষ স্বীকার বা অপরাধ স্বীকার বা স্বীকারোক্তি বা কনফেশন। বুঝতে পারছেন? তাহলে সকল দোষ স্বীকারই আগে স্বীকৃতি, পরে হচ্ছে দোষ স্বীকার। তো গতকাল আমরা জাস্ট স্বীকৃতিটা পড়ছিলাম 17 ধারায়, এবং 18 ধারায় পড়ছিলাম যে কারা কারা স্বীকৃতি প্রদান করতে পারে। 4 শ্রেণীর ব্যক্তি, মনে আছে কিনা? যে কোনো মামলার পক্ষ বা তাদের প্রতিনিধি, তারপরে মামলার বিষয়বস্তুতে যার আর্থিক বা মালিকানা স্বার্থ আছে, তারপরে মামলার বিষয়বস্তু যার থেকে পক্ষগণ লাভ করছে সে, আর প্রতিনিধিত্ব, মামলায় প্রতিনিধি হিসেবে কোনো বিবৃতি দিয়ে থাকলে এই 4 শ্রেণীর ব্যক্তি স্বীকৃতি প্রদান করতে পারে। এটা বলছিলাম 18-তে। এবং যারা মামলার পক্ষ না কিন্তু তাদের বিবৃতি কোন কোন প্রেক্ষাপটে স্বীকৃতি হতে পারে, এটা বলছিলাম 19 আর 20। ওই যে যদি কোনো ব্যক্তি, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার কোনো দায়ের জন্য তৃতীয় পক্ষের উপর নির্ভর করে, ওই যে একজনের ভাড়া আদায় করতে পাঠাইছে, এটা হলো দায়। আর 20 হলো যদি কোনো, যদি কোনো ব্যক্তি কোনো তথ্যের জন্য অন্য কোনো ব্যক্তির উপরে নির্ভর করে। ওই যে ঘোড়া কিনতে আসছে, বললো যে অমুকের কাছে যায় জিগাও, তাহলে ওই তৃতীয় ব্যক্তির বিবৃতি এই দুই ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটা বলছে 19 আর 20। আর গতকাল আমরা পড়ছিলাম স্বীকৃতি স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায় না কিন্তু বিপক্ষে প্রমাণ করা যায়, এটা পড়ছিলাম আমরা 21 ধারায়। তবে পক্ষে প্রমাণ করা যায় এর একটা ব্যতিক্রম ছিল, হলো মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন। এটা ছিল 21, মনে আছে? আর 22 ধারায় আমরা পড়েছিলাম যে দলিল সম্পর্কে কখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে। সাধারণত দলিলের ক্ষেত্রে দালিলিক সাক্ষ্যই দিতে হবে, কিন্তু যদি প্রশ্ন ওঠে যে দলিলটা খাঁটি নাকি জাল, এরকম প্রশ্ন উঠলে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। এটা পড়ছিলাম কত ধারায়? 22। আর যদি প্রশ্ন ওঠে যে ডিজিটাল রেকর্ড এটা কি জেনুইন কিনা, বিশুদ্ধ কিনা, তাহলে সেই ক্ষেত্রেও মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। এটা বলছে 22 ক। এবং 22 ক ধারাটা যোগ করা হয় 2022 সালে। যত ক আছে, আপনি একটা জিনিস মনে রাখবেন, সাক্ষ্য আইনে যত ক আছে, খ আছে, তাহলে সব 2022। এর আগে সাক্ষ্য আইনের কোনো ধারা এম ক খ ছিল না, এগুলা এইগুলার মাধ্যমে যোগ করছে। এরপরে আম, আমরা 23 ধারায় সর্বশেষ গতকাল 23 ধারা পড়ে শেষ করেছি। 23 ধারায় ছিল যে আম, দেওয়ানি মামলায় কোন কোন ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া যাবে না। দুইটা ক্ষেত্রে, যদি আগে থেকেই তাদের মধ্যে কথা থাকে যে ভাই তোমার কাছে বলতেছি তুমি এই মামলায় স্বীকৃতি দেবা না, এটা, অথবা যদি তাদের মধ্যে আগে থেকে চুক্তি থাকে যে এই বিষয়ে আমরা যাই আলাপ করি না কেন আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে এই ছিল আমাদের 23 ধারা পর্যন্ত। তো আজকে আমরা দেখেন, আম, যদিও স্বীকৃতি এবং স্বীকারোক্তি এই অধ্যায়টা 17 থেকে 31, তো আমরা শুধু দোষ স্বীকারোক্তি যে পার্টটা, এটা বলতে পারি 24 থেকে 30। কত বলেন? 24 থেকে 30। তাহলে একটু পড়ি দেখেন যে সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা পর্যন্ত দোষ স্বীকারোক্তি সম্পর্কিত বিধান করা হয়েছে। সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা ও ফৌজদারি কার্যবিধির 164 ধারা দোষ স্বীকারোক্তি সংশ্লিষ্ট বিধান নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা প্রথমে আসি দোষ স্বীকারোক্তির অর্থ। কনফেশন অর্থ, অপরাধ স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি অর্থ কোন প্রকার, আন্ডারলাইন পেন, ভয় ভীতি বা প্ররোচনা ব্যতীত, ভয় ভীতি অথবা কি প্ররোচনা ব্যতীত, স্বেচ্ছায়, শব্দটা বলতেন স্বেচ্ছায়, বল দিবেন অভিযুক্ত ব্যক্তি কর্তৃক,
নিজের অপরাধের কথা স্বীকার করা, যে ক্ষেত্রে তিনি গোল দিবেন না, আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য প্রদান করে না। এই কথাটার অর্থ কি? একজন ব্যক্তি একেবারে ঠান্ডা মাথায় গিয়ে বলছে যে আমি অমুকরে হত্যা করছি, বা আমি অমুকরে গুরুতর আঘাত করছি, বা আমি অমুক মাদক মামলায় মাদক চোরাচালান করছি, এই জায়গায় সে স্বেচ্ছায় কাজটা করছে, কারণ ভয় পেয়ে স্বীকারোক্তিটা দেয় নাই। আর এখানে সে কোনো আত্মপক্ষ সমর্থনমূলক কিছু বলে নাই, মানে সে বলে নাই যে আমি এটা করছি, আমার ভয় দেখাইছিল এই কারণে করছি, বা আমি বাঁচার জন্য করছি, এরকম কোনো কিছু বললে সেটা আবার স্বীকারোক্তি হবে না। স্বীকারোক্তি একেবারেই ঠান্ডা মাথায় আপনি অপরাধটা করছেন এটা আপনি স্বীকার করছেন। যদি আপনি বলেন যে নির্মল আমারে মারতে গেছিল এই কারণে ওরা হত্যা করছি, এটা আবার স্বীকারোক্তি হবে না। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, দোষ স্বীকারোক্তিও এক প্রকারের স্বীকৃতি। কোন বিবৃতি দোষ স্বীকারোক্তি হতে হলে বিবৃতিটা অবশ্যই আগে হতে হবে কি, দেখেন, স্বীকৃতি। কারণ অভিযুক্ত ব্যক্তি যে কথাটা বলতেছে এটা তো বিচার্য বিষয়ের সাথেও প্রাসঙ্গিক, এই কারণে এটা হচ্ছে কি স্বীকৃতি, পরে হচ্ছে এটা কি স্বীকারোক্তি। এমন বিবৃতি দ্বারা বিবৃতি প্রদানকারী তার অপরাধ স্বীকার করে বক্তব্য দিবে, বা যে সকল পরিস্থিতিতে সে অপরাধটি করেছে সেই সকল পরিস্থিতির বর্ণনা দিবে। তো আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন, একটা উদাহরণ যদি আমরা পড়ি, যে আরিফ বিথিকাকে খুনের অপরাধে অভিযুক্ত। এ জায়গা আসামিকে আরিফ। আরিফ কিভাবে বিথিকাকে খুন করেছে সেই ঘটনার বিবরণ দিয়ে বিবৃতি প্রদান করেছে। আরিফ বলছে আমি বিথিকাকে এইভাবে হত্যা করেছি। এমন বিবৃতি আরিফের দোষ স্বীকারোক্তি মর্মে গণ্য হবে। কিন্তু আরিফ যদি স্বীকারোক্তিতে বলে যে তিনি খুনের সময় উন্মাদ ছিল, তিনি বলতেছে যে আমি তো খুন করছি, খুনের সময় আমি ছিলাম পাগল, তাহলে এটা দোষ স্বীকারোক্তি বলা যাবে না। কনফেশনের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন করে বানায় উত্থাপন করতে পারবে না। জি, কনফেশনের সময় আত্মপক্ষ সমর্থন করে কোনো কথা বলা যাবে না। আমরা চলে এসেছি দোষ স্বীকারোক্তির প্রকারভেদ। দেখেন, আপনাদের পরীক্ষায় কখনোই আসবে না যে দোষ স্বীকারোক্তি কত প্রকার, কারণ আমাদের সাক্ষ্য আইনের কোথাও দোষ স্বীকারোক্তি কত প্রকার এই কথাটা বলে নাই। তো তাহলে দোষ স্বীকারোক্তিতে আমরা আমাদের সুবিধা অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভাগ করব, জাস্ট বোঝার স্বার্থে। কিন্তু সাক্ষ্য আইনের কোন ধারায় কোথাও বলে নাই যে দোষ স্বীকারোক্তি দুই প্রকার নাকি তিন প্রকার নাকি চার প্রকার নাকি পাঁচ প্রকার। ওই যে আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়েছিলাম, যে দেওয়ানি আদালতের এখতিয়ার মনে আছে, এখতিয়ার আমরা পড়ছিলাম তিন প্রকার, কিন্তু বইতে ছিল পাঁচ প্রকার। তিন প্রকারও সঠিক, পাঁচ প্রকারও সঠিক, কারণ মূল দেওয়ানি কার্যবিধিতে তো এখতিয়ার সম্পর্কে কোনো প্রকার ভেদ বলে নাই। So, আমরা এটা আমাদের বোঝার সুবিধার্থে বিভিন্নভাবে ভাগ করেছিলাম। তো আমরা এখানে প্রথমত দোষ স্বীকারোক্তি বা কনফেশনকে বল দিবেন তিন ভাগে ভাগ করব। এই জায়গায় দুই ভাগ লেখছে না, তিন ভাগ লেখেন, দুই দিকে কেটে তিন লেখেন। প্রথমে দেখেন, আহ বিচারিক দোষ স্বীকার বা জুডিশিয়াল কনফেশন। বিচারিক দোষ স্বীকার আসলে কাকে বলে? যদি কোনো ব্যক্তি নিজের দোষ আহ না, নিজের দোষ কোন বিচারকের কাছে স্বীকার করে, ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে স্বীকার করে, সাধারণত ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে, তখন এটার বলে বিচারিক দোষ স্বীকার। এখন আপনি একটা জিনিস দেখেন, দোষ স্বীকার তো অনেকের কাছে হইতে পারে। আমি একটা অপরাধ করে নির্মলের কাছে স্বীকার করলাম, পুলিশের কাছে স্বীকার করলাম, ডাক্তারের কাছে করলাম, বিচারকের কাছে করলাম। তো আমার মনে রাখতে হবে যে ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে যদি দোষ স্বীকার করে তাহলে বিচারিক দোষ স্বীকার বা জুডিশিয়াল কনফেশন বলে। এই যে দেখেন, বিচারিক দোষ স্বীকার অর্থ হলো ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট দোষ স্বীকারমূলক বক্তব্য। যেমন ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 164 এবং 364 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আসামির দোষ স্বীকারমূলক যে বক্তব্য লিপিবদ্ধ করে সেই বক্তব্য বিচারিক দোষ স্বীকারমূলক বক্তব্য হবে। তাহলে বিচারিক দোষ স্বীকার খুব ইজি, যে আপনি দোষ স্বীকারটা কার কাছে করছেন, ম্যাজিস্ট্রেটের কাছে করছেন বা আদালতের কাছে করছেন। এবং এই বিচারিক দোষ স্বীকারের একটা উদাহরণ আমরা পড়েছিলাম ফৌজদারি কার্যবিধির 164 ধারায়। বুঝছেন? এখন আমরা চলে আসি আহ বিচার বহির্ভূত দোষ স্বীকার, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আন্ডারলাইন করেন, বিচার বহির্ভূত দোষ স্বীকার বা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এটা খুব সোজা। আপনি ম্যাজিস্ট্রেট বা আদালত ছাড়া দুনিয়ার অন্য কারো কাছে যদি দোষ স্বীকার করেন, সেটা পুলিশ হোক, ডাক্তার হোক, যে কারো কাছেই হোক না কেন, সেটারে বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বা বিচার বহির্ভূত দোষ স্বীকার। এই যে দেখেন,
যে দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট দেওয়া হয় না সেটা বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি। যেমন খ গয়ের নিকট চা পান করার সময় স্বীকার করে যে সে ক কে হত্যা করেছে। মানে সে গয়ের কাছে বলতেছে যে সে করে হত্যা করেছে, এখানে কয়ের দোষ স্বীকারমূলক বক্তব্য হলো বিচার বহির্ভূত দোষ স্বীকার। বুঝতে পারছেন? তো তাহলে বিচার বহির্ভূত দোষ স্বীকার হলো আদালত ছাড়া বা ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো কাছে দোষ স্বীকার করা। তাহলে একটা পেলাম আমরা জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। 3 নাম্বারটা একটু লেখেন। 3 নাম্বারটা লেখেন প্রত্যাহারিত দোষ স্বীকার। প্রত্যাহারিত, পয়রফলা তয়জফলা আকার, পয়রফলা তয়জফলা আকার, হয় রি, ওই যে হৃদয় লেখেন না, সে হয় রি আর ত, প্রত্যাহারিত দোষ স্বীকার। দোষ স্বীকারটা লেখেন, লিখছেন? ব্র্যাকেটে লেখেন রেট্রাক্টেড, বানান বলি আর ই টি আর এসি টিইডি। এসি এসি না, এসি। আবার বলি শোনেন, আর ই টি আর রেট্রাক্ট, এসি টিইডি, রেট্রাক্টেড। কনফেশন, কনফেশন তো যে উপরে বানান আছে দেখে নেন, রেট্রাক্টেড কনফেশন। তাহলে তানবিন সাহেব, আপনি একটু লেটে আসছেন, আপনার উদ্দেশ্যে বলি যে গতকাল আমরা পড়ছিলাম যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক দালিলিক বিবৃতি বা ডিজিটাল রেকর্ডকে স্বীকৃতি বলে। এটা গতদিন আমরা 17 থেকে 23 পর্যন্ত আলোচনা করেছিলাম। আর স্বীকারোক্তি গতদিনও বলেছিলাম যে কোনো অভিযুক্ত ব্যক্তি যদি নিজের দোষ নিজে স্বীকার করে, মানে আসামি যে, সে নিজের দোষ নিজে স্বীকার করলে সেটা হয়ে যাবে স্বীকারোক্তি। প্রথমত সেটা হলো স্বীকৃতি, পরবর্তীতে হচ্ছে স্বীকারোক্তি। এখন স্বীকারোক্তিটা হইতে হবে স্বপ্রণোদিত হয়ে, তাকে কেউ ভয় দেখায় নাই, তাকে কেউ চাপ দেয় নাই। যদি ভয় পায় স্বীকার করে সেটা স্বীকারোক্তি হবে না। আর এই জায়গায় কোনো আত্মপক্ষ সমর্থনমূলক কিছু বলা যাবে না। সে যদি বলে যে আমি পাগল ছিলাম হত্যাকাণ্ডের সময়, এটা স্বীকারোক্তি হবে না। বুঝতে পারছেন? আর স্বীকারোক্তিটা আমরা এই যে 3 প্রকার পড়লাম। 3 প্রকার হলো যে, এখানে যে বিষয়টা খেয়াল রাখা দরকার, স্বীকারোক্তির কোনো প্রকারভেদ সাক্ষ্য আইনে কিন্তু নাই। এজন্য আমরা কখনো 2 ভাগে কখনো 3 ভাগে ভাগ করব। ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে যে স্বীকারোক্তি করে এটা বলে জুডিশিয়াল কনফেশন বা বিচারিক দোষ স্বীকার। আর যখন ম্যাজিস্ট্রেট বা আদালত ব্যতীত দুনিয়ার অন্য যে কারো কাছে দোষ স্বীকার করে এটা বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। বুঝতে পারছেন? লুৎফর সাহেব অপরাধ করে লিজন অধিকারীর কাছে দোষ স্বীকার করছে, এটা এক্সট্রা জুডিশিয়াল। বুঝছেন? আর প্রত্যাহারিত দোষ স্বীকার বা রিট্রাক্টেড, এটাও হলো যে আপনি একবার জুডিশিয়াল কনফেশন করছেন কোর্টে, করার পরে আপনি আবেদন করছেন আইনজীবী দিয়ে যে আমার ভয় দেখাইয়া আমার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করছে, আমি পূর্বে যে স্বীকারোক্তি দিয়েছি এটা প্রত্যাহার চাই। বুঝতে পারছেন? এটারে বলে রেট্রাক্টেড দোষ কনফেশন বা প্রত্যাহারিত দোষ স্বীকার। মানে পূর্বে যে স্বীকারোক্তিটা দিয়েছেন সেটা এসে প্রত্যাহার চাইতেছেন, যে আমার ভয় দেখাইয়া, পুলিশ ভয় দেখায় বা ম্যাজিস্ট্রেট ভয় দেখায় এটা আদায় করছে। তো এটা ছাড়াও দোষ স্বীকারোক্তি আরো 2 প্রকার আছে। একটা একটা একটু লেখেন, আগে লেখেন ইনকালপেটরি। মানে আবার 2 ভাগে ভাগ করা যায় আর কি। 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটা লেখেন যে ইনকালপেটরি, INCULPATORY, ইনকালপেটরি লেখছেন? ইনকালপেটরি হাইপেন দিয়ে লেখেন নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলে, নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলে, নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলে। লিখছেন? ইনকালপেটরি মানে হলো যে আমি বললাম যে আমি তো অপরাধ করছি, আমার সাথে নির্মল, মাহবুব সাহেব, পূর্ণ, এরাও ছিল, এরাও করছে। এটা কি? নিজেকে জড়িয়ে, ইনকালপেটরি। 2 নাম্বার দিয়ে লেখেন এক্সকালপেটরি, EXCULPATORY, EX, তারপর বানান তো আগের টুকের মতোই, কালপেটরি বানান তো একই, উপরে যেটা লিখছেন। এটা লিখবেন নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার করলে, নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার করলে।
আমাকে এই মিলন কি বলে কোন সময় অসুস্থ ছিল? তো এখন ভাই আমরা ইনকালপেটরি জানলাম, মানে হলো নিজেরে জড়ায় দোষ স্বীকার, আর এক্সকালপেটরি মানে হলো নিজেরে না জড়াইয়া দোষ স্বীকার। এখন আমরা যদি পড়ি দেখেন যে দোষ স্বীকারোক্তি যে সকল ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হতে পারে, সাক্ষ্য আইনের 24 থেকে 26 ধারায় কোন কোন অবস্থায় আসামির অপরাধমূলক স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক তা বলা হয়েছে। প্রথমে দেখেন 24 ধারা। 24 ধারায় বলতেছে অভিযুক্ত কর্তৃক প্রদত্ত অপরাধমূলক স্বীকারোক্তি ফৌজদারি কার্যধারায় গোল দিবেন অপ্রাসঙ্গিক যদি আদালতের নিকট মনে হয় যে অপরাধমূলক স্বীকারোক্তি, আন্ডারলাইন করেন, প্ররোচনা, ইনডিউসমেন্ট, হুমকি, থ্রেট, প্রতিশ্রুতি বা প্রমিস দ্বারা গ্রহণ করা হয়েছে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে আদালত যদি মনে করে যে আপনি দোষ স্বীকার করছেন, আপনার প্ররোচনা দিছিল যে তুমি দোষ স্বীকার করো, তোমার এই জিনিস দেওয়ানি। হুমকি, বাংলা সিনেমায় যেটা দেখায় যে দোষ স্বীকার যদি না করো তাহলে তোমার বউ বস্তারে কিডন্যাপ করে নিব। প্রতিশ্রুতি, তুমি যদি দোষ স্বীকার করো তোমার 5 লাখ টাকা দিব। বুঝতে পারছেন? তাহলে এরকম যদি প্ররোচনা, হুমকি বা প্রতিশ্রুতি দ্বারা দোষ স্বীকার করা হয় তাহলে এই দোষ স্বীকার কি? অপ্রাসঙ্গিক, আদালতের কাছে অপ্রাসঙ্গিক, এটা গ্রহণযোগ্য হবে না। এই কথা বলছে কত ধারায়? 24। বুঝতে পারছেন? তাহলে আপনাদের একটু পড়াশোনা করতে হবে টেকনিক্যালি, একটু মনে রাখি এই 24-এর অপোজিট হলো 28। যখন এই তিনটা উপাদান থাকবে না, অর্থাৎ প্ররোচনা, এই যে হুমকি বা প্রতিশ্রুতি, এই তিনটা থাকবে না, অর্থাৎ কেউ কেউ যদি স্বেচ্ছায় দোষ স্বীকার করে, সেটা গ্রহণযোগ্য, এটা হলো 28। তাহলে 24-এ হলো এই তিনটার কারণে অপ্রাসঙ্গিক, আর 28-এ হলো এই তিনটা না থাকলে কি হবে? প্রাসঙ্গিক হবে। এই যে দেখেন 28 ধারায় বলা হয়েছে প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি সম্পূর্ণ অপসারণের পর প্রদত্ত হলে অনুরূপ দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক। তাহলে আপনি এখন যদি প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি দেখেই 24 দেখান, ওই জায়গায় কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক কিছু দেখেন নাই, তাহলে কি হবে? প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি এগুলার দ্বারা দোষ স্বীকার করলে এটা অপ্রাসঙ্গিক 24, আর এগুলা সারা দোষ স্বীকার করলে প্রাসঙ্গিক কত? 28। বুঝতে পারছেন? আচ্ছা। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কি কি উপাদান থাকলে দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে, বা কি কি উপাদান না থাকলে দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না। আমরা চলে আসি 25 ধারা। 25 ধারায় বিধান করা হয়েছে পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত কোনো দোষ স্বীকারোক্তি কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। আন্ডারলাইন করেন, ইংলিশটাও আন্ডারলাইন করবো, নো কনফেশন মেড টু এ পুলিশ অফিসার শ্যাল বি প্রুভড অ্যাজ এগেইনস্ট এ পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স। একটু কাহিনী বুঝেন। আমরা একটু আগে পড়লাম ম্যাজিস্ট্রেট বা বিচারকের কাছে করলে সেটারে কি বলে? জুডিশিয়াল কনফেশন। আদালত বা ম্যাজিস্ট্রেট ছাড়া দুনিয়ার অন্য কারো কাছে যদি করে এটারে কি বলে? Extrajudicial। নাকি ওই হিসাবে পুলিশের কাছেও দোষ স্বীকার যদি কেউ করে কি হবে? এক্সট্রা জুডিশিয়াল। বাট 25 ধারায় বলতেছে যে পুলিশের কাছে দোষ স্বীকার করলে সেটা গ্রহণযোগ্য হবে না, বা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। মানে পুলিশের কাছে যাই আপনি দোষ স্বীকার করতেই পারেন, কিন্তু এটা আপনার বিরুদ্ধে প্রমাণ করতে পুলিশ পারবে না, বা আদালত এটা পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না। তাহলে পুলিশের কাছে গিয়ে যদি আপনি বলেন যে পুলিশ আমি অমুককে হত্যা করছি, হত্যা করছে, আপনারা গ্রেফতার করবে, ঠিক আছে, এটা মামলা করে গ্রেফতার করবে, কিন্তু পুলিশের কাছে গিয়ে যে আপনি স্বীকার করলেন, এটা আপনার বিরুদ্ধে পরবর্তীতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ পুলিশের কাছে দোষ স্বীকারের কোনো আইনগত ভিত্তি নেই। কত ধারায় বলতেছে? 25 ধারায়। বুঝতে পারছেন? তাহলে যদি বলেন যে পুলিশের কাছে কি দোষ স্বীকার করা যায়, যায়, কিন্তু এটা প্রাসঙ্গিক হবে না বা গ্রহণযোগ্য হবে না। বুঝছেন? কত ধারায় বলছে? 25 ধারা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশের কাছে দোষ স্বীকার করলে সেটা গ্রহণযোগ্য হবে না, বা পুলিশের কাছে দোষ স্বীকারের কোনো আইনগত ভিত্তি নেই। কত ধারা? 25 ধারা। এখন আমরা চলে আসি দেখেন 26 ধারায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায়, এই শব্দটা বললেন, পুলিশ হেফাজতে থাকা, হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত কর্তৃক প্রদত্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। এই কথাটার অর্থ কি? 26 ও 25 পুলিশ বলছে, আর 26-এ বলছে পুলিশ হেফাজতে। একটু কাহিনী বুঝেন। 25-এ বলছে
যে পুলিশের কাছে দোষ স্বীকার করলে গ্রহণযোগ্য হবে না। 25-এর একটু আপডেটেড ধরন হচ্ছে 26। 26-এ বলছে আপনি পুলিশ হেফাজতে আছেন, মানে আপনি ধরেন গ্রেফতার করছে, আপনার কারাগারে আছে, আপনি আপনি জেলখানায় আছেন, বা এই যে পুলিশের যে থানায় আছেন। এই অবস্থায় অনেক সময় আমরা পুলিশের কাছে যদি আপনি দোষ স্বীকার করেন, সেটা তো 25-এ গ্রহণযোগ্য হইতেছেই না, এটা তো 25-এ ক্লিয়ারলি বলে দিছে। আর 26-এ বলতেছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আপনি যদি অন্য কারো কাছে করেন, অন্য কারো কাছে কি, যে নির্মল ও আসামি, মাহবুব সাহেব ও আসামি, দুইজনে এক জায়গায় যে গ্রেফতার করে থানায় রাখছে, এখন দুইজন বিড়ি টানতে টানতে সুখ দুঃখের আলাপ করতেছে যে তুমি কি করছো, আমি এই করছি, আর তুমি কি করছো, আমি এই করছি। তো এই যে যে দোষ স্বীকার করলো এই পুলিশ হেফাজতে থাকা অবস্থায়, নির্মল যে স্বীকার করলো মাহবুব সাহেবের কাছে, এটাও গ্রহণযোগ্য হবে না। কত ধারা? 26 ধারা। বুঝতে পারছেন? তাহলে পুলিশের কাছে তো গ্রহণযোগ্য হবেই না, এটা কত? 25। আর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি অন্য কারো কাছে করেন, সেটাও গ্রহণযোগ্য হবে না, এটা কত? এই যে দেখেন। অতঃপর 26 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালে কোনো ব্যক্তি কোনো দোষ স্বীকারোক্তি করলে যদি তা যদি কোনো ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয়, তবে তা উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। এখন এই ম্যাজিস্ট্রেটের, এটা আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয়, এই কথাটারে এইভাবে চিন্তা করবেন যে পুলিশ যদি ম্যাজিস্ট্রেট থাকে, তাহলে তো সেটা এক্সট্রা মানে জুডিশিয়াল কনফেশন হয়ে যাচ্ছে। ম্যাজিস্ট্রেট থাকলে তো সর্বাবস্থায় মানে মানে প্রাসঙ্গিক। কিন্তু ম্যাজিস্ট্রেট সামনে আছে, দোষ স্বীকার করতেছেন পুলিশের কাছে, প্রাসঙ্গিক হবে না। পুলিশের কাছে ম্যাজিস্ট্রেট, পুলিশের কাছে দোষ স্বীকার ম্যাজিস্ট্রেটের সামনে করেন ছাড়া করেন, কোন সময় পুলিশের কাছে দোষ স্বীকার গ্রহণযোগ্য হবে না, কথা শেষ। বুঝছেন? তাহলে এই জায়গা বলতেছে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতি না হয়, এইভাবে এই এই কথাটা তারা এমন ভাবে যেন বুঝেন না যে ম্যাজিস্ট্রেট থাকলে পুলিশের কাছে বললে মনে হয় গ্রহণযোগ্য না। ম্যাজিস্ট্রেট থাকলে ম্যাজিস্ট্রেটের কাছে বললে গ্রহণযোগ্য, কিন্তু পুলিশের কাছে কোনো ক্ষেত্রেই দোষ স্বীকার গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। বুঝতে পারছেন? ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাকে জি। দিবে না। স্বয়ং ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে তো ম্যাজিস্ট্রেটের কাছে করবে, কেন পুলিশের কাছে করবে? বুঝতে পারছেন? এই যে দেখেন। তো 26 ধারাটি প্রযোজ্য হবে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকারোক্তি করা হলে, অর্থাৎ পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকারোক্তি প্রদান করা হলে অনুরূপ দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে, যদি উক্ত দোষ স্বীকারোক্তি পুলিশ অফিসারের হেফাজতে থাকা অবস্থায় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিত ব্যতীত প্রদত্ত হয়। এখন অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে মনে হয় প্রাসঙ্গিক। ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে প্রাসঙ্গিক যদি করা হয় কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু ম্যাজিস্ট্রেট উপস্থিত পুলিশের কাছে দোষ স্বীকার করছেন, তাও প্রাসঙ্গিক হবে না, কথা শেষ। তাহলে এখন আমরা যদি চলে আসি যে 25 আর 26 ধারার ভিতরে, তাহলে অ্যাকচুয়ালি পার্থক্য কি? পুলিশের কাছে দোষ স্বীকার কখনোই প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে না, এটা হলো 25। আর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি অন্য কারো কাছে করেন, সেটাও গ্রহণযোগ্য হবে না, এটা কত? 26, কথা শেষ। তাহলে আমরা 4টা ধারা পড়ে ফেললাম। প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি দ্বারা দোষ স্বীকার করলে প্রাসঙ্গিক হবে না, গ্রহণযোগ্য হবে না, 24। আর এগুলা সারা গ্রহণ করলে গ্রহণযোগ্য হবে নাকি? আর পুলিশের কাছে দোষ স্বীকার করলে গ্রহণযোগ্য হবে না, কত? 25। আর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় করলে গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? এই যে দেখেন। তো 25 ও 26 ধারার মধ্যে মৌলিক পার্থক্য হলো পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি 25 ধারা অনুসারে অপ্রাসঙ্গিক, কিন্তু পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি 26 ধারা অনুসারে অপ্রাসঙ্গিক, যদি উক্ত দোষ স্বীকারোক্তি পুলিশ অফিসারের হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ব্যতীত প্রদত্ত হয়। তো আমরা এখানে 1 নম্বর প্রশ্নটা চলে আসি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 28 ধারা 28 অনুযায়ী প্রতিশ্রুতি, ভীতি, প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি কি হবে? প্রাসঙ্গিক। 28 ধারা না? 28 ধারা ওই তিনটা না থাকলে কি প্রাসঙ্গিক? পুরাতন বইতে নাই, এটা হলো 23 সালের প্রশ্ন। না থাকলেও সমস্যা নাই, এটা তো আপনি জানেন, এই তিনটা না থাকলে প্রাসঙ্গিক হবে। তারপরে প্রশ্নটা দেখেন, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি দেয়াশের কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? কত ধারা? 25 ধারা নাকি? 20 সালে যে দেখেন প্রশ্ন এসেছে, দ্য এভিডেন্স অ্যাক্ট এর 24 ধারা অনুযায়ী কনফেশন কজড বাই ড্যাশ ইজ ইররিলেভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং। ইনডিউসমেন্ট মানে হলো প্ররোচনা, থ্রেট মানে হচ্ছে হুমকি, প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি। তাহলে উপরে সবগুলোই কি সঠিক? সো আপনাদের এই মানে আপনাদের একেবারে ইংরেজিতে হাফেজ হওয়া লাগবে না, বাট এতটুকু ইংরেজি জানতে হবে যতটুকু আমরা এই জায়গা পড়ি, যতটুকু আমরা বলি।
যে এখানে ইনডিউসমেন্ট মানে প্ররোচনা, থ্রেট মানে হুমকি, প্রমিস মানে প্রতিশ্রুতি। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, জুডিশিয়াল কনফেশন হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামির দোষ স্বীকার। পেয়েছেন? আচ্ছা, তো এখন আমরা সেলফ প্র্যাকটিসের যে 2 নাম্বার প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন আসবে না। দেখেন, সাক্ষ্য আইনের অধীন দোষ স্বীকারোক্তি কত প্রকার হতে পারে? সাক্ষ্য আইনের কোথাও দোষ স্বীকারোক্তির কোনো শ্রেণী বিভাগ বলে নাই। তাহলে দোষ স্বীকারোক্তি কখনো 3 প্রকার হয়, কখনো 2 প্রকার হয়। সো এই প্রশ্ন পড়বো না আমরা। তারপরে 4, 5, 6 এগুলা পড়বেন, যা পড়ছি এর মধ্যেই পড়ে। 10, 12 নাম্বার প্রশ্নটা দেখেন। প্রশ্ন হলো, করিম কোনো অপরাধ করেছে কিনা, এই ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক না? অপরাধ সংঘটনের সময় করিম পালিয়ে যায়, অপরাধ সংগঠনের মাধ্যমে অপরাধ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি করিমের দখলে ছিল, করিম কোনো বিষয় লুকানোর চেষ্টা করে, করিম কর্তৃক পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি। করিম কর্তৃক পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি। কনফেশন সাক্ষ্য হিসেবে নিম্নলিখিত কোন ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যায়? কার বিরুদ্ধে? দোষ স্বীকারকারী ব্যক্তির বিরুদ্ধে। তারপর 18, 19 এগুলো পড়বেন। আমরা চলে আসি 27 ধারা। অভিযুক্ত ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যেতে পারে, 27 ধারা। এখন আপনাদের মনের অনেকের মনে প্রশ্ন হইছে, বাট বলতেছেন না। এরকম চিন্তা হইছে যে পুলিশের কাছে দোষ স্বীকার প্রাসঙ্গিক যদি না হয়, তাহলে রিমান্ডে আসামির নিয়া রিমান্ডের থেকে যে স্বীকারক মানে সে যে স্বীকার করে, তাহলে সেটার কি হবে? রিমান্ডে নাই কেন? রিমান্ডে নাই হচ্ছে ফৌজদারি কার্যবিধির 167(2) ধারায় আর 344 ধারায়। রিমান্ড মানে হচ্ছে ফেরত নেওয়া। কোথায় ফেরত নেওয়া? ফৌজদারি কার্যবিধির 61 ধারায় আছে যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতারের পরে পুলিশ তার হেফাজতে রাখতে পারবে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। হাজির করার পর ম্যাজিস্ট্রেট হয় তারে জামিন দিবে, আর নাহলে তারে জেলে পাঠাই দিবে, আর নাহলে তারে রিমান্ডে ফেরত পাঠাবে আবার পুলিশের কাছে। এখন পুলিশের কাছে কেন ফেরত পাঠাবে? পুলিশ যে আদালতে আবেদন করছে জিওর অর্ডার, আমি 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে পারি নাই, ওই আসামিরে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। এখন আসামি তো আছে জেলখানায়, তাহলে পুলিশ তো ইচ্ছা করলেই জেলখানা থেকে থানায় আনতে পারবে না। তাহলে এই জায়গায় সে রিমান্ডের আবেদন করছে। কিসের জন্য? যাতে জেলখানা থেকে তারে পাঠানো হয় থানায়, মানে রিমান্ডের জিজ্ঞাসাবাদের জন্য ফেরত পাঠালো। রিমান্ড শব্দের অর্থ কি? ফেরত পাঠানো। তো তারে ধরেন থানায় ফেরত পাঠালো। তো এখন রিমান্ডে তো পুলিশ তারে জিজ্ঞাসা করবে, যদিও আমাদের মধ্যে প্রচলিত মতবাদ আছে তারে ফিজিক্যালি অনেক কিছু করা হয়, অত্যাচার টত্যাচার করা হয়, কিন্তু আইনে তো এগুলা কিছু নাই। তো যাই হোক, জিজ্ঞাসা করলো, ধরেন সে বলল যে আমি আসলে হত্যা করছি, বা আমি অমুক জায়গায় এই কাজ করছি, তাহলে আমরা সাক্ষ্য আইনের 25 ধারায় পড়লাম যে পুলিশের কাছে স্বীকারোক্তির কোনো গ্রহণযোগ্য হবে না। তাইলে এই যে যে সে রিমান্ডে এসে সে যে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে বিভিন্ন কিছু যে স্বীকার করতেছে, তাইলে কি এটার কি সাংঘর্ষিক হয়ে গেল কিনা? না, সাংঘর্ষিক না। 27 ধারায় বলতেছে, সাক্ষ্য আইনের 27 ধারায় বলতেছে যে পুলিশের কাছে স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক হতে পারে। বলতেছে যে পুলিশের কাছে স্বীকারোক্তি অনুসারে পুলিশ যদি কোনো আলামত উদ্ধার করে, তাহলে ওই আলামত উদ্ধারটুকু প্রাসঙ্গিক, দোষ স্বীকারোক্তিটুকু অপ্রাসঙ্গিক। কিভাবে? একজন ব্যক্তি বলতেছে যে আমি অমুকরে হত্যা করছি, হত্যা করার পরে লাশ অমুক জায়গায় পুঁতে রাখছি, এবং পুলিশ গিয়ে ওই পুঁতে রাখা লাশ উদ্ধার করছে, তাহলে হত্যা যে করছে এই অংশটুকু গ্রহণযোগ্য না 25 ধারায়, কিন্তু আলামত উদ্ধার করছে এটা গ্রহণযোগ্য 27 ধারায়। বুঝতে পারছেন? যদি একজন ব্যক্তি বলে যে আমি অমুকরে গুলি করে পিস্তলটা নদীতে অমুক পুকুরে ফেলে দিছি, অমুক পুকুরে ফেলে দিছি, তাহলে এই যে যে তারে গুলি করছি এইটুকু গ্রহণযোগ্য না। কিন্তু ওই পিস্তলটা যদি উদ্ধার করে, আলামত উদ্ধার করছে, ওই অংশটুকু গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 27 ধারায়। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশের কাছে দোষ স্বীকার প্রাসঙ্গিক হতে পারে কত ধারায়, 25, 26, 27, কত? 27 ধারায়। কতটুকু প্রাসঙ্গিক? যদি কোনো আলামত উদ্ধার, বুঝতে পারছেন, দোষ স্বীকারটুকু প্রাসঙ্গিক না, কিন্তু তার তথ্য অনুসারে যদি কোনো আলামত উদ্ধার হয় সেটা প্রাসঙ্গিক। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, 25 ও 26 ধারার ব্যতিক্রম হলো 27 ধারা।
27 ধারায় বিধান করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য কতটুকু প্রমাণ করা যেতে পারে। সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী আসামি পুলিশের নিকট যে তথ্য প্রদান করে তার উপর ভিত্তি করে মামলার কোনো বিষয়ে সত্যতা উদ্ঘাটন, আন্ডারলাইন করেন, সত্যতা উদ্ঘাটন বা আলামত উদ্ধার করা হলে, কি কি বলেন, সত্যতা উদ্ঘাটন বা আলামত উদ্ধার করা হলে আম, উক্ত তথ্য প্রাসঙ্গিক হবে। ঠিক আছে। তার মানে ফৌজদারি দ্বারাই পুলিশের কাছে যে তৈরি দিচ্ছে। আচ্ছা, আগে পড়ে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এখনো শেষ হয়নি, দেখেন। আবশ্যিক শর্ত সমূহ: পুলিশের নিকট অভিযুক্ত কর্তৃক প্রদত্ত কোনো তথ্য 27 ধারা অনুসারে প্রাসঙ্গিক হতে পারে যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কি কি দেখেন, কোন অপরাধে অভিযুক্ত হতে হবে, কিসে হতে হবে, অপরাধে অভিযুক্ত হতে হবে, উক্ত অভিযুক্ত ব্যক্তির নিকট হতে উক্ত অভিযুক্ত ব্যক্তির নিকট হতে তথ্যটি কি হতে হবে, প্রাপ্ত হতে হবে, অভিযুক্ত ব্যক্তি পুলিশ কাস্টডিতে বা হেফাজতে থাকা অবস্থায় এমন তথ্য প্রকাশ করবে, এটা আন্ডারলাইন করেন। পুলিশ কাস্টডিতে বা কখন, হেফাজতে থাকা অবস্থায় এমন তথ্য প্রকাশ করবে। প্রাপ্ত তথ্য অনুসারে কোনো বিষয় বা আলামত উদ্ঘাটন বা আবিষ্কার হতে হবে। উদ্ধারকৃত বিষয় অবশ্যই অপরাধের সাথে সম্পর্কিত হতে হবে, যে বিষয়টা উদ্ধার করছে এটা অবশ্যই অপরাধের সাথে সম্পর্কিত হতে হবে। সেই ক্ষেত্রে প্রাপ্ত তথ্য অনুসারে যে বিষয়টি বা আলামত আবিষ্কার করা হবে সেই আবিষ্কৃত বিষয়ের সাথে প্রাপ্ত তথ্য যতটুকু সম্পর্কিত ততটুকু প্রমাণ করা যেতে পারে। 27 ধারা যে সম্পূর্ণ প্রাপ্ত তথ্য প্রাসঙ্গিক করেছে বিষয়টি এমন নয়, বরং তথ্য অনুসারে আবিষ্কৃত বিষয়ের সাথে প্রাপ্ত তথ্য যতটুকু সম্পর্কিত ততটুকু প্রমাণ করা যেতে পারে। সহজ কথা হলো যে দোষ স্বীকার করছেন এইটা প্রাসঙ্গিক না, বা দোষ স্বীকার করেন বা না করেন আপনার তথ্য অনুসারে কোনো আলামত উদ্ধার হইছে এটা প্রাসঙ্গিক। কত ধারায়, 27 ধারায়, সরি। দেখেন, তো এখানে একটা মামলার রেফারেন্স আছে, পুরাতন বইতে নেই, না থাকলে সমস্যা নেই, এমনি শুনেন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান বনাম এবং অন্যান্য বনাম রাষ্ট্র, 1987 বিএলডি এডি 97। এই মামলায় অভিযুক্ত জমির উদ্দিন তদন্তকারী কর্মকর্তার নিকট বিবৃতি প্রদান করেছিল। উক্ত তদন্তকারী কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছিল যে অভিযুক্ত জমির উদ্দিন এবং শঙ্কর মাহমুদ আমার নিকট দোষ স্বীকারোক্তি দিয়েছিল যে তারা হাজী ইয়াসিন এবং অন্যান্য 5 জনকে হত্যা করেছে। উক্ত মৃতদেহগুলো অভিযুক্ত মেহের আলীর হলুদের মাঠে কবর দিয়েছে। কোথায় কবর দিছে, হলুদের মাঠে। অতঃপর তারা আমাকে উক্ত মাঠে নিয়ে যায় এবং উক্ত কবর দেখায়, সেখান থেকে 6টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। তাহলে এই যে কঙ্কাল উদ্ধার করলো এটা প্রাসঙ্গিক কত দ্বারায়, বুঝছেন? তো এটা পরিষ্কার যে দোষ স্বীকারোক্তির প্রথম অংশ হাজী ইয়াসিন এবং অন্যান্য 5 জনকে হত্যা করেছে, এটা অগ্রহণযোগ্য কত ধারায়, 25 ধারায়। যদিও দোষ স্বীকারোক্তির দ্বিতীয় অংশ মৃতদেহগুলো হলুদের মাঠে কবর দিয়েছিল, এটা গ্রহণ, বুঝতে পারছেন? ধরেন অভিযুক্ত ব্যক্তি আহ রিমান্ডে বলছে, রিমান্ডে তো তদন্তকারী কর্মকর্তার কাছে বলছে যে আমি অমুক 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 হত্যা করছি, করার পরে আমি অমুক জায়গায় হলুদের মাঠে 5 জনের কবর দিছি, এই কথাগুলো সে বলছে তো পুলিশের কাছে, তদন্তকারী কর্মকর্তার কাছে। তদন্তকারী কর্মকর্তা যখন সে আদালতে একসময় সাক্ষ্য দিতে আসবে না, সাক্ষ্য, সে বলতেছে যে ওই যে আমরা পড়ছি না কনফেশনের ক্ষেত্রে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক, মনে আছে? তাহলে এই যে তদন্তকারী কর্মকর্তা তো শুনছে কার কাছ থেকে, আসামির কাছ থেকে। তদন্তকারী কর্মকর্তা বলছে যে আমারে আসামি এই কথা রিমান্ডে জিজ্ঞাসাবাদে বলছে এবং তার কথা অনুসারে আমি 5টা কঙ্কাল উদ্ধার করছি। তাহলে তদন্তকারী কর্মকর্তা এই যে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হচ্ছে, বুঝেন নাই বোধহয়? কে কারে হত্যা করছে তো আসামি জানে, তদন্তকারী কর্মকর্তা কি সরাসরি জানে? তাহলে তো তার চলছে। তাহলে তদন্তকারী কর্মকর্তা এই জায়গায় যে কথাগুলো বলতেছে এটা কি শোনা সাক্ষ্য? এটা ওই যে হেয়ার্স এভিডেন্সের ব্যতিক্রম। তাহলে শোনা সাক্ষ্য এই জায়গা গ্রহণযোগ্য হচ্ছে এক, আর দোষ স্বীকার যে করছে এটা প্রাসঙ্গিক হচ্ছে না। বাট আলামত যে উদ্ধার করছে এটা প্রাসঙ্গিক হচ্ছে কত দাঁড়ায়, 27 দাঁড়ায়। বুঝতে পারছেন? তো জেনে রাখা ভালো। দেখেন 27 ধারায় প্রদত্ত তথ্যটি দোষ স্বীকারোক্তি হওয়ার প্রয়োজন নাই। প্রদত্ত দোষ স্বীকার, এটা বিবিআই 27 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তিটি প্রদত্ত দোষ স্বীকারোক্তি হওয়ার প্রয়োজন নাই, তথ্যটি আর কি। 27 ধারায় দোষ স্বীকারোক্তি হওয়ার কোনো দরকার নাই।
প্রদত্ত তথ্যটি দোষ স্বীকারোক্তি হতেও পারে, আবার নাও পারে। এটা ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে 27 ধারায় আলামত উদ্ধার এটা প্রাসঙ্গিক হতে হলে এটা কি দোষ স্বীকার হতেই হবে কিনা? না, দোষ স্বীকার হতেও পারে, না হতেও পারে। যদি এইভাবে সে বলে যে কে এখানে হত্যা করতে আমি জানি না, তবে অমুক জায়গায় লাশ পোতা আছে, মানে সে দোষ স্বীকার সরাসরি করে নাই, কিন্তু বলছে অমুক জায়গায় লাশ পোতা আছে, তাহলে লাশ যদি উদ্ধার করে এটা কি তাহলে এটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? তাহলে 27 ধারায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 27 ধারা প্রাসঙ্গিক হতে হইলে ওটা কি দোষ স্বীকার হওয়াই লাগবে কিনা? দোষ স্বীকার হতেও পারে, নাও পারে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন এই জায়গায় তো পড়া হয়ে যাওয়ার কথা। দেখেন, গতকাল একটা পেজ দিছিলাম, ওই পেজটায় চলে যান। জি, কে কে পান নাই? 29 ধারা পাইছেন? 29 ধারায় কি বলছে দেখেন, যে দোষ 29 ধারা অনুসারে দোষ স্বীকার যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে কেবলমাত্র এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। কথাটা একটু পেসের। কনফেশন আদারওয়াইজ রিলেভেন্ট, নট টু বিকাম ইরেলেভেন্ট বিকজ অফ প্রমিস অফ সেক্রেসি এটসেট্রা। মানে দোষ স্বীকারোক্তি যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তাহলে এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। এই কারণগুলো হলো কি কি? এই কারণগুলো হলো গোপনীয়তা, প্রতারণা, প্রতিশ্রুতি, এইগুলা। কিভাবে? ধরেন নির্মল একটা অপরাধ করে আমাদের ফেরদৌসের কাছে স্বীকার করতে যে আমি এই অপরাধটা করছি, বন্ধু তুমি কারো কাছে স্বীকার, তুমি কারো বইলো না। তার নির্মল এই জায়গায় স্বীকারোক্তি দিছে ফেরদৌসে কিসের শর্তে? এটা কইলো না, এটা কারো কাছে কইলো না। তাহলে এই দোষ স্বীকারোক্তিটা ফেরদৌস যদি বলে দেয় তাহলে এটা অপ্রাসঙ্গিক হবে না। এই গোপনীয়তার কারণে, এই যে গোপনের প্রতিশ্রুতি দিছিল, এই কারণে এটা কি হবে না? অপ্রাসঙ্গিক হবে না। এই যে দেখেন, দোষ স্বীকারোক্তি যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয়, অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে কেবলমাত্র এই কারণে, এই কারণে মনে হলে যে গোপনীয়তার প্রতিশ্রুতির কারণে এটা অপ্রাসঙ্গিক হবে না। মানে ফেরদৌস যদি বলে দেয় যে আমারে গোপন করার কথা বলছিল বাট আমি যে বলে দিলাম, এটা প্রাসঙ্গিক হবে। অপ্রাসঙ্গিক হবে না মানে কি? প্রাসঙ্গিক। বুঝছেন? আমরা অনেক সময় ওই পিপাস সাহেবরে বললো যে কি পিপাস সাহেব, কালকে তো অমুক জায়গায় দেখা গেল একজনের সাথে, ভালোই তো ঘুরলেন। এখন পিপাস সাহেব বলতেছে আসলে আমি দেখি নাই, কিন্তু পিপাস সাহেব বললে যে স্যার স্যার আমি আসলে ওই জায়গায় গেছিলাম, কাউরে কোয়েন না। মানে এক সময় আপনার ওই যে ঢিল ছুড়েন হঠাৎ করে যে তোমারে তো অমুক জায়গা দেখছি, তুমি তো অমুকের হত্যা করছো, বা তুমি তো অমুকের মুরগি চুরি করছো। সে বলছে যে মুরগি চুরি আমি আসলেই করছি, তুমি কারো কাছে কইও না। তাহলে এই যে যে আমি তারে প্রতারণা করে যে স্বীকারোক্তিটা আদায় করলাম, এটা অপ্রাসঙ্গিক হবে না, মানে এটা কি হবে? প্রাসঙ্গিক হবে। ইভেন কোন ব্যক্তি মাতাল অবস্থায়, মাতাল অবস্থায় যদি কিছু স্বীকার করে সেটাও প্রাসঙ্গিক হতে পারে। কত ধারায়? 29 ধারায়। এই যে এখন আপনার কাছে যখন এই এই 29 ধারা নিয়ে প্রশ্ন আসবে, আপনারা অধিকাংশ উত্তর করবেন যে যেহেতু গোপনীয়তার প্রতিশ্রুতি দিছে, যেহেতু প্রতারণা করছে, যেহেতু মাতাল, তাইলে মানে এটা প্রাসঙ্গিক হবে না। বাট অ্যাকচুয়ালি এটা কি প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 29 ধারায়। এই যে দেখেন, গোপনীয়তার প্রতিশ্রুতিতে এটা করা হয়েছে, অথবা অভিযুক্ত ব্যক্তির উপর প্রতারণা করে, আন্ডারলাইন করেন প্রতারণা, গোপনীয়তা আন্ডারলাইন করেন, 2 নম্বরটা প্রতারণা, অথবা অভিযুক্ত ব্যক্তি মাতাল অবস্থায় এটা করেছে। মাতাল বলতেন কি অবস্থায়? মাতাল। অথবা যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয় তার উত্তরে সে এটা করেছে, অথবা দোষ স্বীকার তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হতে পারে, এই বিষয়ে সতর্ক না করে দেওয়ার ফলে এটা করা হয়েছে। আমরা 3টা বিষয় মনে রাখলেই হবে, গোপনীয়তা, প্রতারণা আর মাতাল। বুঝছেন? আমরা উদাহরণ 1 দেখি। যদি কারো নিকট প্রকাশ না করে তবে রহিম করিমকে একটি গোপন সংবাদ দিবে জানালো। উত্তরে করিম সেটা কাউকে জানাবে না অঙ্গীকার করলো। তখন রহিম করিমকে বলল সে আব্দুলকে হত্যা করেছে। রহিমের এই অপরাধ স্বীকারোক্তি যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে গোপনীয় ভাবে প্রতিশ্রুতিতে সেটা করা হয়েছিল, শুধু এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। করিম গোপনীয়তার অঙ্গীকার ভঙ্গ করে রহিমের স্বীকারোক্তি বিষয়ে আদালতে সাক্ষ্য দিলে তা প্রাসঙ্গিক এবং গ্রহণীয় সাক্ষ্য হবে। বুঝতে পারছেন পিপাস সাহেব? পরেরটা দেখেন, উদাহরণ 2। রহিমের এক বন্ধু এসে বলল সর্বনাশ হয়েছে, তুমি আব্দুলকে খুন করেছো, এই সংবাদ তোমার শ্যালক পুলিশকে বলে দিয়েছে। আসলে কিন্তু এই কিছু জানে না। আচ্ছা, এই ধাপ্পায় পরে রহিম কিভাবে আব্দুলকে খুন করেছে তা সব
খুলে বললো রহিমের এই স্বীকারোক্তি প্রতারণা করে আদায় করা হয়েছে বলে তা অপ্রাসঙ্গিক হবে না। এটা প্রাসঙ্গিক হবে। এটা প্রাসঙ্গিক হবে। বুঝছেন? তো তাহলে এই যে এবার এবার শিরোনামটা পড়লে ক্লিয়ার হবে। এবার 29 ধারা শিরোনামটা পড়ি দেখেন। 29 ধারা অনুসারে দোষ স্বীকার যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে কেবলমাত্র এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। এই কারণগুলো কি কি? গোপনীয়তা, প্রতারণা, তারপরে এই যে মাতাল, এগুলা। তো জেনে রাখা বলে আমরা আইন পাঠে ফেরত আসি আবার। দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবলমাত্র গোপনীয় ভাবে প্রতিশ্রুতি ইত্যাদির দরুন তো অপ্রাসঙ্গিক হবে না। কনফেশন আদারওয়াইজ রিলেভেন্ট নট বিকাম ইররিলেভেন্ট বিকজ অফ প্রমিস অফ সিক্রেসি এটসেট্রা। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? স্বীকারোক্তি মতে কি উদ্ধার? আলামত উদ্ধার। কত ধারা? 27 ধারা। সাক্ষ্য আইনের 27 ধারায় কোন বিষয়ে বর্ণিত আছে? স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয়। বুঝতে পেরেছেন? আমরা সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্নটা চলে আসি। এ তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বি কে খুন করেছে। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এ দেখানো মতে নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। তাহলে এই জায়গায় যে খুন করছে এটা গ্রহণযোগ্য হবে না 25 ধারায়, নাকি? আর আগ্নেয়াস্ত্র যে উদ্ধার করছে এটা গ্রহণযোগ্য কত ধারায়? 27 ধারায়। আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের সাথে তথ্যটি যতটুকু সম্পর্কিত ততটুকু প্রাসঙ্গিক, নাকি? তো তাহলে আমরা 24 থেকে 29 ধারা পর্যন্ত পড়ে ফেলেছি। প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে প্রাসঙ্গিক হবে না 24। এগুলা ছাড়া আদায় করা হলে প্রাসঙ্গিক 28। পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে গ্রহণযোগ্য হবে না 25। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দিলে গ্রহণযোগ্য হবে না 26। পুলিশের কাছে দিলে যতটুকু আলামত উদ্ধার হবে ততটুকু গ্রহণযোগ্য হবে কত? 27। প্রতারণা, হুমকি, প্রতিশ্রুতি এগুলোর মাধ্যমে স্বীকারোক্তি দিলে সেটা অপ্রাসঙ্গিক হবে না কত? 29। তো একটু 5 মিনিটের বিরতি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনে মনে ভাবেন, বিরতি শেষে অবশ্যই করবেন। অনলাইনে যারা আছেন আপনাদের আমরা যতটুকু পড়ছি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আর নাহলে আমরা সামনে আগাবো। কোনো কিছু প্রশ্ন থাকলে বলেন, লজ্জা শরমের কিছু নাই, বলেন। কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, ধরে নিলাম নাই। আমরা চলে আসি 30 ধারা। দেখেন 30 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এই 30 ধারা থেকে লিখিত পরীক্ষার একটা প্রশ্নই আসে যে যখন দোষ স্বীকারোক্তি সহ অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যে ব্যবহার করা যায়। সহ অভিযুক্ত শব্দটা গোল্ডেন, কো অ্যাকিউজ গোল্ডেন। সহ অভিযুক্ত গোল দিচ্ছেন? যারা একসাথে চাকরি করে তাদের কি বলে? সহকর্মী। যারা একসাথে পড়ালেখা করে তাদের কি বলে? সহপাঠী। আর যারা একসাথে অপরাধ করে তাদের বলে সহ অভিযুক্ত। বুঝতে পারছেন? তো তাহলে একাধিক ব্যক্তি একটা অপরাধ করছে, ধরেন 5 জনে মিলে ডাকাতি করছে। তো এখন একজন ডাকাত, আমরা তো জানি দোষ স্বীকার, একজন ডাকাত বলতেছে আমি ডাকাতি করছি, এটা প্রাসঙ্গিক। কিন্তু একজন ডাকাত সে বলতেছে যে আমি তো দোষ স্বীকার করছি, আমার সাথে অমুক অমুক অমুকও ছিল। এখন স্বীকার তো আমারটা করতেছি, আবার অন্যদের জড়াইয়া করতেছি, এইটা বলতে আমি পারবো কিনা? অন্যরে জড়াইয়া আমি দোষ স্বীকার করতে পারবো কিনা? সাক্ষ্য আইনের 30 ধারায় বলতেছে যে পারবেন, এটা প্রাসঙ্গিক। বইয়ের এক লাইনও পড়বেন না, আগে আমার কথাগুলো শুনেন। তাহলে সহ অভিযুক্তের দোষ স্বীকার কি প্রাসঙ্গিক, তবে অবশ্যই নিজেরে জড়াইয়া করতে হবে। আমি যদি বলি যে আমি ডাকাতি করি নাই কিন্তু অমুক 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 করছে, এটা 30 ধারায় প্রাসঙ্গিক না। 30 ধারায় প্রাসঙ্গিক হতে হলে আমি বলবো আমি তো করছি, আমার সাথে ফেরদৌস, ওই পূর্ণ, আখিনুর, লুৎফর সাহেব এরাও ছিল। বুঝছেন? তাহলে 30 ধারায় সহযোগ অভিযুক্তের বিরুদ্ধে দোষ স্বীকার করতে প্রাসঙ্গিক করতে হলে অবশ্যই নিজেরে জড়াই করতে হবে। নিজেরে জড়াই এক। 2 নাম্বার হলো একসাথে বিচার হতে হবে। মানে যদি ফেরদৌসের
ওই চারজনের জন্য আলাদা একটা মামলা চলতেছে আর আমার ক্ষেত্রে আলাদা একটা মামলা চলতেছে, এটা প্রাসঙ্গিক নাও হতে পারে। তাহলে সহ অভিযুক্তের ক্ষেত্রে অপরের জড়াইয়া করতে হবে দোষ স্বীকার, আর বিচার হতে হবে কি যৌথভাবে বা একসাথে। বুঝতে পারছেন? এটা কত ধারা? 30 ধারা। তাহলে গতকাল যে আমরা পড়ছিলাম রিলিভেন্সি অফ ফ্যাক্ট, কত ধারা থেকে কত ধারা বলেন? 5 থেকে 55। রিলিভেন্সি অফ ফ্যাক্টস এই অধ্যায়টা 5 থেকে 55। তাহলে সহ অভিযুক্তের দোষ স্বীকার প্রাসঙ্গিক 30 ধারায়। এখন ভাই বই পড়েন না, আমার কথা শুনেন। সহ অভিযুক্ত দোষ স্বীকার তো করলো, মানে আমি তো দোষ স্বীকার করলাম যে আমি ডাকাতি করছি, অমুক 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 আমার সাথে ছিল, ওরাও করছে, এটা প্রাসঙ্গিক তো হলো। এখন আদালত বিশ্বাস করবে কি করবে না, এই ব্যাখ্যাটা দিয়েছে 114 খ। কত বলেন? 114 খ। 114 খতে বলছে যে সহ অভিযুক্তের দোষ স্বীকার বা দুষ্কর্মের সহযোগীর দোষ স্বীকার বিশ্বাসের অযোগ্য যদি না অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত হয়। মানে এই কথাটার অর্থ কি? মানে আমি তো বললাম যে অমুক অমুক করছে, আমার কথা আদালত বিশ্বাস করবে যদি অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যের সাথে আমার কথার মিল থাকে। আমি জাস্ট বলছি কিন্তু ওই মামলায় অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যের সাথে আমার কথার কোনো মিল নাই, তাহলে এই সহ অভিযুক্তের দোষ স্বীকার প্রাসঙ্গিক মানে গ্রহণযোগ্য হবে না। এটা বলছে 114 কত খ। 114 তাহলে একটা বিষয়, সহ অভিযুক্তের দোষ স্বীকার প্রাসঙ্গিক কত? 30। আর এটা বিশ্বাস করবে কি করবে না কত? 114 খ। যদি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত হয় তাহলে বিশ্বাস করবে, না হলে করবে না। বুঝতেন কিনা? অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত কেমনে হয়? ধরেন একটা উদাহরণস্বরূপ এইভাবে বলি যে আমি ডাকাতি করছি, আমার সাথে অমুক 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 ছিল, এটা তো আমি আসামি হিসেবে করছি, সহ অভিযুক্ত হিসেবে করছি। একজন সাক্ষী এসে বলতেছে P W1, আদালতে এসে বলতেছে যে ওনার অমুক ছিল, অমুক 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 ছিল, মানে P W1 এর সাথে আমার কথার কি আছে, মিল আছে। বা অন্যান্য যে FIR বলেন, তারপরে 161 বলেন, এইগুলো সব কিছুর সাথে P W1 P W2 এগুলোর সাথে আমার দোষ স্বীকারোক্তির মিল আছে, তাহলে এটা বিশ্বাসের যোগ্য। আর যদি আমার কথার সাথে অন্যান্য তথ্যের মিল না থাকে তাহলে বিশ্বাস করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা দুইটা ধারা পড়লাম, সহ অভিযুক্তের দোষ স্বীকার প্রাসঙ্গিক 30 ধারা, আর এটা বিশ্বাসের অযোগ্য যদি অন্য তথ্য দ্বারা সমর্থিত না হয় 114 খ। বুঝছেন? দুইটা ধারা বুঝছেন? 114 খ হলো যে তুমি কথা তো বললা, প্রাসঙ্গিক হলো, কিন্তু তোমার কথা আদালত বিশ্বাস করবে কি করবে না, এটার কথা বলছে 114 খতে, যে অন্যান্য তথ্যের সাথে যদি মিল থাকে তাহলে বিশ্বাস করবে, না হলে বিশ্বাস করবে। এটা হলো 114 খ। এখন আর একটা ধারা পড়তে হবে, সেই ধারাটা হলো 133। কত ধারা? 133। 133-এ বলতেছে যে দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী, দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী এবং তার অসমর্থিত তথ্যের ভিত্তিতে যদি কাউরে সাজা দেয়া হয় এটা বেআইনি হবে না। মানে এই দুষ্কর্মের সহযোগীর যে কথা, এই কথার সাথে যদি অন্যান্য কারো কথার মিল নাও থাকে এবং আদালত যদি শুধু তার কথার উপর ভিত্তি করে কাউরে সাজা দিয়ে ফেলে তাহলে সেটা বেআইনি হবে না। এই কথাটা বলতেছে কততে? 133। আবার বুঝেন, আগের দুইটা বুঝলে এটা বুঝাই দিই। দুষ্কর্মের সহযোগীর বিবৃতি প্রাসঙ্গিক 30। প্রাসঙ্গিক তো হলো বিশ্বাস করবে কি করবে না 114 খ। আর ধরেন তার কথার সাথে অন্যান্য তথ্যের কোনো মিল নাই, তবুও আদালত তার কথার উপর ভিত্তি করে যদি কাউরে সাজা দিয়ে ফেলে এটা কি হবে না, বেআইনি হবে না। এটা হলো কত? 133। বুঝছেন? তিনটা ধারা, দুষ্কর্মের সহযোগীর বিবৃতি প্রাসঙ্গিক 30, তার কথার সাথে অন্যান্য ব্যক্তিদের কথার মিল না থাকলে এটা গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসের অযোগ্য 114 খ। অন্যান্য ব্যক্তির কথাদের সাথে যদি মিল নাও থাকে শুধুমাত্র তার কথার উপর ভিত্তি করে কাউরে সাজা দিলে সেটা বেআইনি হবে না। এটা কত? 133। বুঝছেন? এবার পড়ি দেখেন, মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ এদিক সেদিক হয়ে গেলে তাহলে কিন্তু আর বোঝা যাবে না।
ধারা 30, যখন দোষ স্বীকারোক্তি সহ অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য ব্যবহার করা যায়, সাক্ষ্য আইনের নিয়ম হলো যে ব্যক্তি দোষ স্বীকারোক্তি প্রদান করে উক্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে, অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে না। কিন্তু সাক্ষ্য আইনের 30 ধারা এই নিয়মের ব্যতিক্রম। কারণ সহ অভিযুক্ত নিজেকে সহ, আন্ডারলাইন করবেন, নিজেকে সহ অন্য অভিযুক্তকে জড়িয়ে কোনো দোষ স্বীকারোক্তি দিলে উক্ত দোষ স্বীকারোক্তি 30 ধারায় অন্যান্য গোল দিবেন সহ আসামির বিরুদ্ধে একটি বিষয় হিসেবে বিবেচনায় নেওয়া যাবে। সাক্ষ্য আইনের 30 ধারায় বলা হয়েছে যে গোল দিবেন একই অপরাধের জন্য, একই অপরাধ শব্দটা গোল দিবেন, একাধিক ব্যক্তির যৌথ বিচার হচ্ছে এবং এমন ব্যক্তিদের মধ্যে, যৌথ বিচার শব্দটা গোল দেন, একাধিক ব্যক্তির যৌথ বিচার হচ্ছে এমন ব্যক্তিদের মধ্যে যে কোনো একজন স্বীকারোক্তি প্রদান করেছে যা দ্বারা সে, আন্ডারলাইন করবে, নিজেকে অন্যকে জড়িত করেছে মর্মে প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে আদালত এমন দোষ স্বীকারোক্তি ও উক্ত স্বীকারোক্তিকারী এবং অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিবেচনায় নিতে পারে। মানে প্রাসঙ্গিক হবে, এটা বলছে কততে? 30-এ। শর্ত সমূহ দেখি। একই অপরাধের জন্য একাধিক ব্যক্তি, একাধিক অভিযুক্ত হতে হবে। অপরাধ একটা, অভিযুক্ত কয়জন? একাধিক। উক্ত একই অপরাধের জন্য তাদের যৌথ বিচার করা হবে, ট্রাইড জয়েন্টলি, তাদের বিচার করা হবে কি? যৌথভাবে। উক্ত অভিযুক্তদের মধ্যে কোনো একজন অভিযুক্ত নিজেকে সহ, আন্ডারলাইন করেন, নিজেকে সহ অন্যান্য অভিযুক্তকে জড়িয়ে কোনো দোষ স্বীকারোক্তি প্রদান করবে। যদি আপনি নিজেরে না ধরাই বলেন তাহলে 30 ধারা প্রযোজ্য হবে না। 4 নাম্বার দেখেন, এমন দোষ স্বীকারোক্তি প্রমাণিত হলে আদালত উক্ত দোষ স্বীকারোক্তি প্রদানকারী সহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে একটি বিষয় হিসেবে বিবেচনায় নিতে পারে। তো আমরা উদাহরণ 1 দেখি। দেখেন উদাহরণ 1, সবাই একটু মনোযোগ দেন। চন্দনকে হত্যার জন্য আরিফ এবং বদরুলের যৌথ বিচার হচ্ছে। যৌথ বিচার মানে কি? দুইজনের বিচার একসাথে হচ্ছে। মারা গেছে কে? চন্দন। এটা প্রমাণিত যে আরিফ বলেছে, আরিফ বলতেছে যে বদরুল এবং আমি, মানে আমরা দুইজনে চন্দনকে হত্যা করেছি। যেহেতু চন্দনকে হত্যার জন্য আরিফ এবং বদরুলের যৌথ বিচার হচ্ছে, সেই তো আরিফের দোষ স্বীকারোক্তি বদরুলের বিরুদ্ধেও আদালত বিবেচনা করতে পারে। বুঝছেন? কারণ তাদের বিচার হচ্ছে কি? একসাথে। উদাহরণ 2 দেখেন, চন্দনকে হত্যার জন্য আরিফের বিচার করা হচ্ছে, মানে এই মামলার আসামিকে শুধুমাত্র আরিফ। সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে আরিফ এবং বদরুল কর্তৃক চন্দনকে খুন করা হয়েছিল। বদরুল বলেছে আরিফ এবং আমি চন্দনকে হত্যা করেছি। বদরুলের এই বিবৃতি আদালত আরিফের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে বিবেচনায় নাও নিতে পারে। কেন? কারণ এই মামলায় বদরুলকে আরিফের সাথে যৌথভাবে বিচার করা হচ্ছে না। এই জায়গায় মামলা দুইটা, তো তাদের একসাথে বিচার করা হচ্ছে না। তো এই যে স্বীকারোক্তিটা দিছে এটা প্রাসঙ্গিক নাও হতে পারে। বুঝছেন? তাহলে 30-এর মূল শর্ত হলো বিচার হতে হবে কি? যৌথভাবে, একসাথে। জেনে রাখা ভালো, 30 ধারাতে সহ অভিযুক্তের দোষ স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। অন্যদিকে 133 ধারায়, আন্ডারলাইন করবেন, দুষ্কর্মের সহচর বা অ্যাকমপ্লিসের সাক্ষ্য, টেস্টিমনি নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাকমপ্লাইস মানে হলো দুষ্কর্মের সহযোগী। এক সেন্সে ধরে রাখেন, অ্যাকমপ্লাইস আর দুষ্কর্মের সহযোগী একই। একটু টেকনিক্যালি হালকা পার্থক্য আছে, বাট এই পার্থক্য এখন আলোচনা করব না। বাট আপাতত মনে রাখেন যে অ্যাকমপ্লাইস শব্দের অর্থ কি? দুষ্কর্মের সহযোগী। সহ অভিযুক্ত, কো অ্যাকিউজড, অন্য কোন সহ অভিযুক্তের বিরুদ্ধে কোনো যোগ্য সাক্ষী না, তবে সাক্ষ্য আইনের, আন্ডারলাইন করবেন, 133 ধারা অনুসারে একজন দুষ্কর্মের সহচর অ্যাকমপ্লাইস অন্য অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দুষ্কর্মের সহচর যোগ্য সাক্ষী কত ধারায়? 133। দুষ্কর্মের সহযোগের সাক্ষ্য মানে প্রাসঙ্গিক 30। বিশ্বাসের অযোগ্য অন্য তথ্য দ্বারা সমর্থিত না হলে 114 খ। আর সে যোগ্য সাক্ষী এবং তার অসমর্থিত তথ্যের ভিত্তিতে কাউরে সাজা দিলে সেটা বেআইনি হবে না, 133। সহ অভিযুক্তের অসমর্থিত দোষ স্বীকারোক্তির ভিত্তিতে অন্য অভিযুক্তকে দণ্ডিত করা যায় না, এবং দণ্ডিত করা হলে সেটা আইনে রক্ষণীয় নয়। রাষ্ট্র বনাম লালু মিয়া, এত মামলায় বলা হয়েছে অন্যান্য সাক্ষ্যের সমর্থনে এমন দোষ স্বীকারোক্তি ব্যবহার করা যেতে পারে। এটা এটা কিন্তু যদি অন্য কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য না থাকে তাহলে এমন দোষ স্বীকারোক্তি দণ্ডের ভিত্তি হতে পারে না। এটা পড়বো না আমরা, এটা বাদ, এই প্যারা বাদ, এটা পড়ার প্রয়োজন নাই। পরেরটা দেখেন, সহ অভিযুক্তের দোষ স্বীকারোক্তি কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, বরং একটি
একটি বিষয় হিসেবে আদালত বিবেচনায় নিতে পারে। সাক্ষ্য আইনের 30 ধারায় আদালত সহ অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি অন্য অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিবেচনায় নিতে পারে, সাক্ষ্য হিসেবে নয় বরং অন্যান্য বিষয় হিসেবে। 133 ধারা অনুসারে একজন দুষ্কর্মের সহচর বিবৃতি সাক্ষ্যের অন্তর্ভুক্ত এমন সাক্ষ্য অন্য সহচরের দণ্ডের ভিত্তি হতে পারে। এই যে দেখছেন 133-এ বলছে কি, দণ্ডের ভিত্তি হতে পারে। এরপর বললেন 114 খ অনুচ্ছেদ অনুসারে দুষ্কর্মের সহচরের বিবৃতি আন্ডারলাইন করবেন, সমর্থিত না হওয়া পর্যন্ত বিশ্বাসের অযোগ্য। That an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars. অন্যান্য তথ্য দ্বারা যদি সমর্থিত না হয় তাহলে তার বিবৃতি বিশ্বাস করা যাবে না। কিন্তু সহ অভিযুক্ত দোষ স্বীকারোক্তি বিবৃতি সমর্থিত না হলে সে বিশ্বাসের অযোগ্য কিনা সেটা সম্পর্কে সাক্ষ্য আইনে কিছু বলা হয়, এটা প্রয়োজন নাই। আপনি জাস্ট মনে রাখেন যে 3টা ধারার মধ্যে পার্থক্য কি। দুষ্কর্মের সহচরের বিবৃতি প্রাসঙ্গিক যদি একসাথে বিচার করে একই অপরাধের 30, অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হলে বিশ্বাসের অযোগ্য 114 খ। দুষ্কর্মের সহচর যোগ্য সাক্ষী এবং তার তথ্য যদি, তার সাক্ষ্য যদি অন্যান্য সাক্ষ্যের সাথে মিল নাও থাকে তবুও সাজা দিলে সেটা বেআইনি হবে না, 133। আমরা আজকের ক্লাসের শেষ ধারাটা একটু দেখবো। দেখেন, স্বীকারোক্তি চূড়ান্ত প্রমাণ না কিন্তু প্রমাণের পথে বাধা তৈরি করতে পারে, ধারা 31। দেখেন, স্বীকারোক্তি, এটা স্বীকৃতি লেখেন, নট স্বীকারোক্তি, স্বীকৃতি লেখেন, স্বীকৃতি। কি লিখবেন? এটার কথার অর্থ হলো ওই একজন একটা বিষয় স্বীকৃতি করতেই পারে, স্বীকার করলো, তো এটা চূড়ান্ত প্রমাণ না কিন্তু প্রমাণের পথে কি বাধা। চূড়ান্ত প্রমাণ মানে হলো শুধু এই স্বীকৃতির উপর ভিত্তি করে কোনো মামলার রায় দেওয়া যাবে না, বরং অন্যান্য বিষয়ের সাথে এটা কি থাকতে হবে, মিল থাকতে হবে। আমি একটা বিষয় দাবি করলাম, আমি দাবি করলেই তো হয়ে যাবে না, অন্যান্য বিষয় দ্বারা এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ যদি না করি শুধু আমার দাবির ভিত্তিতে কিন্তু রায় দেওয়া যাবে না। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 31 ধারায় বলা হয়েছে স্বীকারোক্তি চূড়ান্ত প্রমাণ না কিন্তু প্রমাণের পথে বাধা তৈরি করতে পারে। এটা ইংলিশটা বিবিআই, অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে স্টপ। হ্যাঁ, স্বীকৃতি হবে, জি। স্বীকৃতি বিষয়ে স্বীকৃত বিষয় স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না কিন্তু অতঃপর বর্ণিত বিধানাবলীর অধীন ওগুলো স্বীকৃতিজনিত বাধা হিসেবে কার্যকর হতে পারে। তো আপনি মনে রাখবেন, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, প্রমাণের পথে বাধা কত ধারা? 31। বিগত বছর প্রশ্ন পড়ি, দেখেন স্বীকৃতি কি হিসেবে বিবেচিত হয়। দেখেন, স্টপেল কত ধারা বলছে? 31। স্টপেল মানে হলো স্বকার্যজনিত বাধা। আমি যে কাজটা করছি পরবর্তীতে আর সেটা অস্বীকার করতে পারবো না, এটা হলো স্টপেল। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় পড়ছি বলেন? 18 ধারায়। রেস জুডিকাটা কত ধারায়? 39 ধারায়। ক্ষতিপূরণ কত কত ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনে? 19, 38, 41। বিবাদী বাদীরে ক্ষতিপূরণ দেয় কোন কোন ধারায়? 19। আর বাদী দেবে বিবাদীরে 38 আর 41। 38 আর 41, জি। তো 2 নাম্বার দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃতি বিষয় সম্পর্কে কি চূড়ান্ত প্রমাণ নয়, চূড়ান্ত প্রমাণ নয়। আপনাদের পুরাতন বইটা নেই, সমস্যা নাই। একজন, তারপর দেখেন, একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে। এর কোন ধারায় এই ধারার ব্যতিক্রম আছে? কোন ধারায়? 30 ধারা। 30 ধারা না, শুধু আমি না অন্যান্য আসামির বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে। প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক না কিন্তু কি প্রাসঙ্গিক। তো এই প্রাসঙ্গিক তো আরিফ সাহেব বলতো প্রাসঙ্গিক। আচ্ছা দেখেন, 5 নাম্বার প্রশ্নটা পড়েন, অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে স্টপ, এই কথাটা কোথায় আছে? 31 ধারা। তো ঠিক আছে, আজকে একটু কম পড়ি, আজকে এই পর্যন্তই। আগামীকাল 5টায় পড়া আছে, বেশ সময় নিয়ে আসবেন, বেশ খানিকটা ক্লাস হবে, অনেকটা আগাবো আমরা ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 100 মার্কের মডেল টেস্ট সেটা অনুষ্ঠিত হবে অনলাইনে। যারা আছেন আশা করি সবাই দিবেন পরীক্ষা, কেউ বাদ দিয়েন না, এই তো। আর সবাই পরীক্ষা দিয়েন।
যদি কোনো প্রশ্ন থাকে করেন, আর না হলে আজকে এই পর্যন্তই। এবং আগামীকাল সাক্ষ্য আইনের প্রথম ক্লাস টেস্ট থাকবে ইনশাল্লাহ, যতদূর পড়ছি এর মধ্যে পড়ে আসবেন। ভালো থাকেন স্যার, আসসালামু আলাইকুম।